এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ রান চেস করবে এবং জিতার মুহূর্তে থাকবে, আর আপনি টিভির সামনে বসে বসে পপকর্ন চাবাবেন। এটা আসলে অসম্ভব, কেননা যে কোনো সময় আপনার গলায় পপকর্ন আটকে যেতে পারে। সুপার ফোরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ম্যাচ আরও একবার আপনাকে নিয়ে গিয়েছিল হয়তো বা ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচ, বাংলাদেশের মুশফিক এবং মাহমুদুল্লাহ যেখানে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন, এবং পাকিস্তানের বিপক্ষের এশিয়া কাপের সেই ফাইনাল মাহমুদুল্লাহ নন স্ট্রাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলেন। তবে এবারের যাত্রায় বাংলাদেশ পুরোপুরি বেঁচে গিয়েছে, কেননা যখন 2 বলে 1 রান দরকার তখন ব্যাটিংয়ে এসেছিলেন নাসুম আহমেদ, এবং শ্রীলঙ্কান সব ফিল্ডাররা কিন্তু অনেক ক্লোজলি দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে ওই সিঙ্গেলটা আসলে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। তবে এখানে ক্রেডিটটা আসলে শামীম হোসেন পাটোয়ারিরই, তার ওই দৌড়টাই আসলে এই মুহূর্তে বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশকে। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ ম্যাচটি জয় করেছে। এই ম্যাচে কার কী রকমের পারফরমেন্স ছিল এবং কয়েকটি রেকর্ডও হয়েছে এই ম্যাচে, সেগুলো নিয়েই আলোচনা করা যাক। শুরুতেই টসে জয়লাভ করে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন লিটন দাস চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশ যখন রানটা চেস করছিল সেটাই আমরা কিন্তু স্পষ্ট বুঝতেছিলাম যে এই ম্যাচটা আসলে চেস করার মতো ম্যাচ। তবে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখে অনেকেই ভেবেছিলেন এই ম্যাচে আসলে শুরুতে ফিল্ডিংটা নেওয়া ঠিক হয়নি, কেননা প্রথম 5 ওভারে শ্রীলঙ্কা মাত্র একটি উইকেট হারিয়ে 44 রান সংগ্রহ করেছে। সেক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য যেখানে শ্রীলঙ্কাকে 130 কিংবা 40-এর মধ্যে আটকে রাখার কথা, সেখানে আসলে প্রথম 5 ওভারেই এরকমের 44 রান দিয়ে ফেলাটা এবং মাত্র একটি উইকেট সংগ্রহ বাংলাদেশকে আসলে ম্যাচ থেকে অনেক দূরেই নিয়ে গিয়েছিল। তবে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে 6 থেকে 10 এই 5 ওভারে, কেননা 28 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করা এবং কুশল মেন্ডিজের মতো ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়া, এই 5 ওভারে বাংলাদেশ পুরোপুরি ম্যাচের ড্রাইভিং সিটে চলে আসে। তবে বাংলাদেশ সেই ড্রাইভিং সিটটা শ্রীলঙ্কার ইনিংসে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, কেননা 11 থেকে 15 যেই এই 5 ওভার শরীফুলের খরচে বোলিংয়ের কারণে 43 রান দিয়ে ফেলে বাংলাদেশ এবং উইকেট সংগ্রহ করে মাত্র একটি। তবে শ্রীলঙ্কার ইনিংসে সেই ড্রাইভিং সিটটা আসলে বাংলাদেশ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, কেননা শরীফুলের খরচে বোলিংয়ের দিনে বাংলাদেশ আসলে এই 5 ওভারে 43 রান দিয়ে ফেলে এবং উইকেট সংগ্রহ করে মাত্র একটি। সেক্ষেত্রে মুস্তাফিজের বদৌলতে শেষ 5 ওভারে শ্রীলঙ্কাকে আসলে 53 রান দিয়ে 3টি উইকেট সংগ্রহ করার মাধ্যমে শ্রীলঙ্কাকে 168 রানে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। পুরোপুরি ক্রেডিটটা ডেথ ওভারে গিয়ে মুস্তাফিজকেই দিতে হবে এখানে, কেননা মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে রেকর্ডটাও কিন্তু করে ফেলেছেন। 20 রান দিয়ে 3 উইকেট, এশিয়া কাপ টি20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বোলিং ফিগার মুস্তাফিজেরই সেটি। তবে বাংলাদেশের বোলাররা কুশল মেন্ডিজকে আজকে আটকে রাখলেও মোটামুটি, এবং প্রথম নিশানকাদের আটকে রাখলেও সানাকাকে কিন্তু আটকে রাখতে পারেনি, কেননা তার 64 রানের ইনিংসটাই শ্রীলঙ্কাকে 168 রানের বিশাল সংগ্রহের দিকে পৌঁছে দেয়। কেননা তার ইনিংসে কিন্তু 6টি ছক্কার মার ছিল। সেক্ষেত্রে পুরো ক্রেডিটটা আসলে তাকে দিতেই হয়, কেননা এই রানটার কারণেই মোটামুটি শ্রীলঙ্কা কিন্তু একটা ফাইটিং স্কোর সংগ্রহ করে। তবে 169 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারেই আসলে হোঁচট খেয়ে বসে, কেননা থুসারার যে উইকেটটা তামিমের, সেটাই আসলে বাংলাদেশের পাওয়ার প্লের বড় সংগ্রহের কাছ থেকে সম্ভাবনাটা হারায়। নুয়ান থুসারাকে নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই নুয়ান থুসারাই কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে 2 ওপেনারের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইমনকে আসলে দলে রাখা হয়নি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে, এটা আসলে চমৎকার একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু তামিমও কিন্তু তার কাছে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে। তবে থুসারাকে সামলেছেন ভালোভাবেই সাইফ হাসান। তবে তামিমের সেই উইকেটের পরে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিটন দাস এবং সাইফ হাসানই পুরো ম্যাচটা বের করে নিয়ে এসেছেন। যতক্ষণে লিটন দাস আউট হয়েছে ততক্ষণে আসলে বাংলাদেশ ব্যাটিংয়ে ড্রাইভিং সিটেই ছিল। তবে লিটন দাসের আউটের পরে যখন ক্রিজে তৌহিদ হৃদয় প্রবেশ করেন, তখন অনেকেই ভেবেছিলেন আজকেও হয়তোবা তৌহিদ হৃদয়ের একটা স্লো ইনিংসের কারণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যেতে পারে। আমরা বরাবরই সবাই বলে আসছিলাম তৌহিদ হৃদয়কে কেন স্কোয়াডে রাখা হচ্ছে, তবে তৌহিদ হৃদয় আজকে ঘুরে দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে গত যেই ইনিংসগুলো ছিল তৌহিদ হৃদয়ের, তার থেকে আসলে আজকের ইনিংসটায় ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা অন্যরকমের ছিল। বিগত সব ম্যাচগুলোর চেয়ে তৌহিদ হৃদয়ের এই ম্যাচে আসলে ব্যাটিং অ্যাপ্রোচটা একটু ভিন্ন ছিল এবং দারুণ ছিল। তবে এই ম্যাচটা পুরোপুরি আসলে তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান শ্রীলঙ্কার হাত থেকে কেড়ে নিয়েছেন। সেক্ষেত্রে তারা দুইজনই আসলে ক্রেডিটটা পাওয়ার যোগ্য। ব্যাটিংয়ে চমৎকার 2টা ইনিংস খেলেছেন। সাইফ হাসান 61 রানের ইনিংস খেলেছেন এবং
তৌহিদ হৃদয় 58 রানের ইনিংস খেলেছেন। দুইজনের ইনিংসটাই কিন্তু এশিয়া কাপের জন্য বাংলাদেশের হয়ে রেকর্ড, কেননা সাব্বির রহমানের 80 রানের যে ইনিংসটা এখন পর্যন্ত সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। 2016 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ টি-20তে তিনি এই রেকর্ডটা করেছিলেন। তবে এই বছর লিটন দাস 59 রান করে সাব্বির রহমানের পরেই অবস্থান করেছেন হংকংয়ের বিপক্ষে তার এই স্কোরটা করে। এরপরেই আসলে তানজিদ তামিম রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে, তার ওই 52 রানের ইনিংসটা। এরপরে আসলে সাইফ হাসান এবং তৌহিদ হৃদয়। তবে বাংলাদেশের ব্যাটাররা এই বছরের এশিয়া কাপে একটু অন্য মাত্রা যোগ করেছে, সেটা কিন্তু এই 4টা ইনিংসই প্রমাণ করে, কেননা 25 সালেই এই 4টা ইনিংস এশিয়া কাপের মঞ্চে এবং 16 সালে ছিল একমাত্র সাব্বিরের সেই ইনিংসটা। তবে তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পরে বাংলাদেশের সব দর্শকরা আসলে ভাবছিলেন এই ম্যাচটা আসলে বাংলাদেশ হেসে খেলেই জিতবে। তবে দলটা যখন বাংলাদেশ এবং এশিয়া কাপের মঞ্চ এবং বাংলাদেশ রান চেস করছে, সেক্ষেত্রে কোনো নাটকীয়তা হবে না, এটা আসলে অসম্ভব। তবে হয়েছেও তাই, যখন শেষ ওভারে সানাকার 1 ওভারের 6 বলে মাত্র 5 রান দরকার, প্রথম বলে জাকের আলী অনেক একটি 4 মেরে ম্যাচটির স্কোরটা লেভেল করে এবং এরপরেই শুরু হয় যত নাটকীয়তা। জাকের আলী অনেক পরের বলেই আউট হয়ে যান এবং ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান শেখ, সেও আসলে আউট হয়ে ফিরেন সানাকার বলে। শেখ মেহেদী হাসান যখন 2 বলে 0 রান করে ফিরে যান ডাগআউটে, ব্যাটিংয়ে আসেন নাসুম আহমেদ, তখন আসলে বাংলাদেশের অনেক ফ্যানদেরই মিনি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা জাগে। তবে শামীম হোসেন পাটোয়ারির ক্রেডিটটা এখানে দিতেই হয়। নাসুম আহমেদ যখন ব্যাটে বলটা লাগান, শামীম হোসেন পাটোয়ারি ততক্ষণে আসলে ক্রিজটা দৌড়ে কাভারও করে ফেলেছিলেন। তার এই ডাকে সাড়া দিয়ে আসলে নাসুম আহমেদও দৌড়ে রানটা সংগ্রহ করেন এবং বাংলাদেশ 1 বল হাতে থাকতে ম্যাচটি আসলে জয়লাভ করে যায়। তবে শামীম হোসেন পাটোয়ারির বুদ্ধিমত্তার কারণে বাংলাদেশ আসলে এই যাত্রায় বেঁচে গিয়েছে। তবে এই ম্যাচে আসলে নীরবে পারফর্ম করে গিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং মুস্তাফিজুর রহমান। তাদের দুইজনই আসলে ক্রেডিট পাওয়ার যোগ্য। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান চমৎকার বোলিং করেছেন এবং ব্যাটিংয়ে শামীম হোসেন পাটোয়ারির ছোট্ট ইনিংসটাও কিন্তু অনেক এফেক্টিভ ছিল। আপনার কি মনে হয় বাংলাদেশ এই জয়ের মাধ্যমে ফাইনাল খেলতে পারবে কিনা এবং এই ম্যাচে কার কোন পারফরমেন্স কীরকমের লাগলো এবং কার কোথাও ভুল ছিল কিনা? আপনার মূল্যবান মতামত জানাবেন।